আসসালামু আলাইকুম। আজকে আমরা মেশিন লার্নিং ল্যান্ডস্কেপ সম্পর্কে জানবো। তার আগে এখানে একটা ডিসক্লেমার আছে। এখানে অ্যাড্রেসটা কোড টু লার্ন, তারপরে এখানে 4-6 এর জায়গায় বাংলা দিতে হবে। বাংলা দিলে আমার বাংলা চ্যানেলটা আসবে। যেটা একটা মিস্টেক ছিল এটা বলে দিলাম। আর আমরা কিন্তু আসলে ইন্ট্রোডাকশন সেকশনটা এখান থেকে শুরু করব মেশিন লার্নিং এর যাত্রার। পুরো ল্যান্ডস্কেপটা আমরা বোঝানোর চেষ্টা করব। আমাদের হয়তো পড়াশোনা ভালো লাগে না বা আমরা হয়তো সংক্ষেপে কিছু করতে চাই। ট্রাস্ট মি, ইন দ্য লং রান আপনি যদি কোর কনসেপ্ট সম্পর্কে আইডিয়া না রাখেন, আপনি ভালো কিছু করতে পারবেন না। ইনোভেটিভ অ্যাক্টিভিটিগুলো আপনি করতে পারবেন না। সেই জন্য একটু ধৈর্য সহকারে কষ্ট করে হলেও কয়েকবারে ট্রাই করে হলেও আমি বলবো আপনারা আমার এই ইন্ট্রোডাকশন, মেশিন লার্নিং ইন্ট্রোডাকশন সেকশনটা একটু একটু করে দেখুন। তাহলে আপনারা একটা হোল সিনারিও বুঝতে পারবেন। আর আমরা একেবারেই কোর কনসেপ্ট নিয়ে কাজ করব, স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স যাব। একদম ফ্রি কোর্সেস, একদম মানে A to Z আমরা শিখব। আপনাদের কোনো টাকা পয়সা দিয়ে কোর্স করা লাগবে না। এখান থেকে যা শিখবেন একদম পেইড কোর্সের চেয়েও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আমরা ডেফিনেশনে আসি। হোয়াট ইজ মেশিন লার্নিং? মেশিন লার্নিং আসলে কি? আমাদের কাছে মনে হয় মেশিন এমনিতে অনেক কিছু বোঝে, অটোমেটিক। আসলে মানুষের মতো কিন্তু মেশিন বোঝে না। হ্যাঁ, তো ও আসলে বেসড অন ডেটা বা ইনফরমেশনের উপর ভিত্তি করে ও একটা কম্পারিজন করে একটা ডিসিশন নেয়। যেই ডেটাটা ওর কাছে নতুন আসে, ও কি করে কম্পেয়ার করে দেখে যে আমার কোন প্যাটার্নের সাথে, কোন স্টাইলের সাথে, কোন মডেলের সাথে কাছাকাছি সামঞ্জস্য হয়, সেইভাবে সে একটা ডিসিশন দেয়। এটা তার একটা এক্সপেরিয়েন্সের আলোকে সে দেয়। তো কিছু ফর্মাল ডেফিনেশন তো আমাদের জানা দরকার। যেমন মেশিন লার্নিং ইজ আ সায়েন্স অ্যান্ড আর্টস অফ প্রোগ্রামিং কম্পিউটার সো দে ক্যান লার্ন ফ্রম ডেটা। মানে একটা আর্ট, সে আসলে কম্পিউটারের মাধ্যমে কি করতে পারে, লার্ন করতে পারে বাই ইউজিং ডেটা, তাই তো, ডেটা ব্যবহার করে। আচ্ছা, আরেকভাবে আমি যদি বলি, মেশিন লার্নিং ইজ দ্য ফিল্ড অফ স্টাডি দ্যাট গিভস কম্পিউটার্স দ্য অ্যাবিলিটি টু লার্ন উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রাম। মানে কোনো কিছু প্রোগ্রামিং ছাড়া তাকে যখন একবার শেখানো হয়, সে কম্পিউটারের মাধ্যমে তার একটা অ্যাবিলিটি গেইন করে, হ্যাঁ, টু গিভ ডিসিশন অর টু টেক এনি অ্যাকশন, মানে কোনো একটা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আরেকটা আমাদের ফর্মাল বা ইঞ্জিনিয়ারদের জন্য একটা ডেফিনেশন আছে। সেটা হচ্ছে, আ কম্পিউটার প্রোগ্রাম ইজ সেড টু লার্ন from experience E with respect to some task T and some performance measure P if its performance on T as measured by P improves the experience E. ঘোড়ার ডিম, তাই না? ঘোড়ার ডিম বুঝলাম। তো এখন আমি এটাকে এক্সপ্লেন করে বলতেছি যে এই ঘোড়ার ডিমটা কি। সহজ কথা হচ্ছে, এইসব ফর্মাল মানে হিবিজিবি জিনিস দিতে হয় তাই দিছি। এটা আসলে বোঝার কিছু নাই অত, আমি বুঝাই বলতেছি এখানে কি বলতেছে। মানে তার কাছে কিছু ডেটা থাকবে, ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তার একটা অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতার আলোকে সে নতুন নতুন ডেটা পাবে এবং সে অভিজ্ঞতা অর্জন করবে এবং নিজেকে ইমপ্রুভ করবে, নিজের আইডিয়াটাকে ইমপ্রুভ করবে এবং আস্তে আস্তে সে ডিসিশন নেয় বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার ক্যাপাবিলিটি বাড়বে। এই জিনিসটাই বলা হচ্ছে আর কি, অনেক বেশি মাত্রায় ঘোড়ায় পেঁচায় আর কি। যাই হোক, তো মেশিন লার্নিং এর আমরা একটা এক্সাম্পল দিতে চাই। আমরা স্প্যাম ইমেলের কথা শুনেছি, হ্যাম ইমেলের কথা শুনেছি। তো বাই ডেফিনেশন স্প্যাম ইমেল কি জিনিস আর হ্যাম ইমেল কি জিনিস সেটা একটু আগে বলে নিই। স্প্যাম ইমেলটা হচ্ছে যেটা আপনার জন্য না বা আপনার না,
বা আপনার সাথে যায় না, সেই ধরনের মেইল হচ্ছে স্প্যাম মেইল আকারে আমরা ধরতে পারি, বা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে সেই ধরনের ইমেলকে আমরা স্প্যাম ইমেল বলতে পারি। হ্যাম ইমেলটা কি? যেটা আপনার প্রয়োজনীয় ইমেল। কেউ আপনাকে মেইল করেছে, আপনি কোনো ইউনিভার্সিটি থেকে একটা মেইল পাইলেন, বা আপনার কোনো একটা ফ্রেন্ড মেইল করলো, বা কোনো একটা টিচার মেইল করলো, সেই ইনফরমেশনগুলো বা কোনো ভেরিফিকেশন মেইল আসলো, এরকম নানাবিধ যে প্রয়োজনীয় আপনার চাওয়া বা আকাঙ্ক্ষিত যে মেইলগুলো, সেই মেইলগুলোকে আমরা হ্যাম বলছি। আর স্প্যামের যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন অনেক সময় আমরা অ্যাডাল্ট কিছু সাইট থেকে উল্টাপাল্টা মেইল আসে, যেগুলো আমরা কখনো সাবস্ক্রাইব করি না, বাট এটা আসে। তো যেগুলোর প্রয়োজনীয়তা আমাদের আসলে নাই, এগুলো আমাদের জন্য ক্ষতিকারক। বা এমন কিছু অ্যাড্রেস থেকে কিছু মেইল আসে যেগুলো স্প্যামাররা বা যারা স্ক্যামার বা যারা হ্যাকার, তারা এইগুলো জিনিসগুলোকে ব্যবহার করে, যেগুলোকে আমরা স্প্যাম মেইল আকারে বলতে পারি। তো এইখানে আসলে মেশিন লার্নিং এর একটা ভূমিকা আমি আসলে প্রদর্শন করতে চাচ্ছি। প্রদর্শিত হলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন যে কোন বিষয়টা আসলে বোঝাচ্ছি। ঠান্ডা মাথায় বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে সামনে অ্যাডভান্স টপিকগুলো যখন আসবে তখন সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা কিছু লাইন পড়ি, তারপরে এটাকে একটু বাংলাতে ট্রান্সলেশন করে বোঝার চেষ্টা করি যে বিষয়টা আসলে কি। Imagine we are talking about a spam filter like the one in your email. তো ধরেন আপনি একটা ইমাজিনেশনের মধ্যে আনেন যে আপনার কিন্তু একটা ইমেইলে স্প্যাম ফিল্টার থাকে। যে স্প্যাম ফিল্টারটার কাজ কি? ধরেন স্প্যাম ফোল্ডার বা ওই ফোল্ডারের ভেতরে গেলে আপনি অনেকগুলো মেইল দেখতে পান। ও ফিল্টার করে কিছু অপরিচিত ইমেইলকে স্প্যামের ভেতরে রাখে। তো এই ফিল্টারটা কি? This filter is like a smart program that learns from example of spam and non-spam emails given by users. তো এই ফিল্টারটা কিভাবে কাজ করে? আমরা যখন কিছু স্পাম বা স্প্যাম যেই ইনফরমেশনগুলোকে ইন্ডিকেট করি, ফ্ল্যাগ করে দিই যে না এগুলো স্প্যাম, পরবর্তীতে যখন এই টাইপের কোনো ইমেল আসে, ও আসলে এটাকে অটোমেটিক্যালি স্প্যামের ভিতরে রেখে দেয়। ঠিক আছে? তার মানে একদম একটা মিল করে সে মিলায় দেখে যে এই টাইপেরই মেসেজ, সুতরাং এটা একটা স্প্যাম। এটা হচ্ছে সেইভাবে এখানে ফিল্ট্রেশনটা হয়। তারপর কি বলতেছে, each example it learns from is called a training instance. দেখেন প্রতিটা এক্সাম্পল প্রতিটা এক্সাম্পল it learns from is called training instance. এই যে লার্নিং প্রসিডিওরটা, ও যে শিখতেছে, এগুলো কিন্তু ট্রেনিংটা হচ্ছে কি অবজেক্টের মাধ্যমে। ইনস্ট্যান্স বলতে এখানে অবজেক্ট বোঝানো হয়। যে কোনো আপনার একটা ওয়ার্ড বা একটা ইমেল সবকিছুকে একটা অবজেক্ট আকারে যদি ধরা যায়, হ্যাঁ, সেগুলোকে কিন্তু সে লার্ন করতেছে, ট্রেন আপ করতেছে। এটাকে আমরা কি বলতেছি? ট্রেনিংটা হচ্ছে কি ইনস্ট্যান্স বেসড, মানে অবজেক্ট বেসড। The filter uses this learning to make predictions about whether new emails are spam. এই ফিল্টারটা শেখে, মানে ভবিষ্যৎবাণী করতে শেখে, যখন নতুন ইমেল আসে সে আসলে স্প্যাম কিনা। ঠিক আছে? স্প্যাম অর হ্যাম কোনটা? আচ্ছা, it uses different technique like neural networks or random forest to make this prediction. তো এই যে মেশিন লার্নিং যে কাজগুলো করতেছে, কিভাবে এটা করতেছে? ও কিছু টেকনিক ব্যবহার করে। এই টেকনিকের মধ্যে একটা আমরা বলতে পারি নিউরাল নেটওয়ার্কস ও র্যান্ডম ফরেস্ট। এগুলো এক একটা সিস্টেম, টেকনিক, যার মাধ্যমে সে আসলে একটা ডিসিশন নিতে পারে যে একে আমি স্প্যাম বলবো, হ্যাম বলবো, মানে ভালো ইমেল বলবো না খারাপ ইমেল। দ্য মেইন জব অফ দ্য ফিল্টার ইজ টু রেকগনাইজ অ্যান্ড ফ্ল্যাগ স্প্যাম ইমেল। তো তার কাজ এখানে কি, মানে মেশিন লার্নিং এর মেশিনটার কাজ কি? রিকগনাইজ করা এবং থাপ্পা দেওয়া যে স্প্যাম ইমেল নাকি হ্যাম ইমেল, এটা হচ্ছে তার মূল কাজ। দ্য ডেটা ইট লার্নস ফ্রম ইজ কল্ড ট্রেনিং ডেটা। দেখেন, যেই ডেটা থেকেও শেখে, যে ইমেলগুলো আমি দিচ্ছি, ইনফরমেশনগুলো দিচ্ছি,
এই যে ডেটা এটাকে ট্রেনিং ডেটা বলা হচ্ছে, which is like its experience। মানে এই যে ট্রেনিং ডেটাটা ওকে দেওয়া হচ্ছে, এটা থেকে যে ও কাজ করতেছে বা শিখতেছে, এটাকে ওকে বলা হচ্ছে এটা ওর এক্সপেরিয়েন্স, ঠিক আছে, ও এক্সপেরিয়েন্স করতেছে। আচ্ছা, we also need a way to measure how well the filter is doing, which we call performance। We often use accuracy to measure how many emails it correctly classifies। দেখেন এখানে একটা ওয়ার্ড পারফরমেন্স চলে আসছে। এখন ও তো প্রেডিকশন করতেছে, তাই না? এখন আমার তো চেক করতে হবে, মানে প্রেডিকশন বলতে ও তো বলতেছে যে এটা স্প্যাম ইমেল বা এটা ভালো ইমেল বা এটা খারাপ ইমেল, ও কিন্তু বলতেছে, মানে মেশিনটা বলতেছে, কিন্তু আমার তো দেখতে হবে ও কি আসলে ঠিকঠাক বলতে পারতেছে কিনা। আমার কাছে আরো কিছু এক্সট্রা ওই টাইপের ইমেল থাকবে যেগুলোর সাথে আমি মিলাই দেখব যে ও সঠিক উত্তর দিচ্ছে কিনা, তাহলে আমি ওর পারফরমেন্সটা মেজার করতে পারবো। যত বেশি কারেক্টলি ও আমাকে সঠিক আনসার দিতে পারবে, তত বেশি আমি বুঝবো যে ওর পারফরমেন্সটা ভালো, ওকে আমি আরো আরো ইমপ্রুভ করাইতে পারবো। আচ্ছা, it important to understand that simply having a lot of data like all of the Wikipedia doesn't automatically make a program smart। Without the right learning techniques it's not really machine learning। এখানে খুব চমৎকার একটা বিষয় বলা হচ্ছে যে আপনার কাছে যদি পৃথিবীর সব ডেটাও থাকে আর তাকে যদি একটা সঠিক পন্থায় ব্যবহার না করা হয়, একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, একটা টেকনিকের মাধ্যমে যদি তাকে শেখানো না হয়, ওই ওয়েতে না যাওয়া যায়, তাহলে ও আসলে সঠিক ডিসিশন দিতে পারবে না। এটাকে আমরা মেশিন লার্নিং বলবো না। আচ্ছা, মেশিন লার্নিং এর আমি আরেকটা আমার মতো করে একটা এক্সাম্পল দিই। যেমন ধরেন বিগত 50 বছরে প্রতিটা মাসে আমাদের আবহাওয়াটা কেমন ছিল, সেইটার আলোকে আজকে যদি আমি একটা মেশিনকে বলি আজকের তারিখে আবহাওয়াটা কেমন হতে পারে, তো ও বিগত 50 বছরের ডেটা থেকে ওর একটা শিক্ষা হয়েছে যে এই মাসে সাধারণত দেখা যায় বৃষ্টি হয়। ও ও একটা ডিসিশন বা একটা প্রেডিকশন ও দিল, হ্যাঁ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এটাও কিভাবে পারলো, ও বিগত তথ্যের উপর ভিত্তি করে, এবং তথ্যগুলো হতে হবে একটু পরিমাণে বেশি, যাতে করে ও একটা প্যাটার্ন দাঁড় করাতে পারে। এখন যদি এমন হয় যে ও যে প্রেডিকশনটা করলো সেটা আসলে প্র্যাকটিক্যালি দেখা গেল হলো না, যে দেখা গেল প্রচন্ড রোদ আজকে উঠলো, তো ওর কিন্তু এখন আবার একটা এক্সপিরিয়েন্স হলো যে ও যে প্রেডিকশনটা করলো এটা কিন্তু ঠিক হলো না, বরং উল্টো হলো। এটাও তার অভিজ্ঞতার মধ্যে চলে গেল এবং সে শিখলো যে না, সবসময় পূর্ববর্তী যেই আমার ট্রেনিংটা ওইটার উপরেই যে আমি সবসময় আনসার দিব তা না, আমার এক্সপেরিয়েন্সের মধ্যে যুক্ত হলো, হ্যাঁ আমি যেটার ভিত্তিতে, যে প্যাটার্নের ভিত্তিতে আমি ডিসিশনটা দিলাম, প্যাটার্নটাকে একটু আমি চেঞ্জ করে নিলাম। তখন দেখা গেল যে এর ভেতরে অনেকগুলো ডিটেল ইনফরমেশন থাকে, ওই ডিটেল ইনফরমেশনের ভিত্তিতে তখন এই টাইপের যদি আজকের দিনে যে ব্যাপারটা আজকের ইনফরমেশনের সাথে যদি ও মিল পায় ইন ফিউচারে, তখন দেখা যাবে যে ও বলবে যে হ্যাঁ, যদিও বা 50 বছর আগের অনুপাতে আমার আজকের ডিসিশন হতো বৃষ্টি হওয়ার কথা, বাট কিছু কিছু পূর্ববর্তী সময়ের ভিন্ন এক্সপেরিয়েন্সের কারণে আজকে আমি বলবো যে আমার আজকে বৃষ্টি হবে না। তো এইভাবে কন্টিনিউয়াসলি লার্নিং এক্সপেরিয়েন্স গ্যাদার করা, তারপর ইমপ্রুভ করা, এভাবে করে করে একটা মেশিন কাজ করে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আচ্ছা আমি এক্সাম্পল আপাতত না দিয়ে আমাদের ফর্মাল পড়াশোনায় যাই, তারপর আমি মাঝখানে এক্সাম্পলগুলো দিব। ওয়াই ইউজ মেশিন লার্নিং, ওয়াই উই ইউজ মেশিন লার্নিং, মেশিন লার্নিং কেন আমরা ব্যবহার করি, এটা একটা বড় বিষয়। তো টু অ্যাপ্রোচ টু স্প্যাম ফিল্টার নিয়ে আমরা কথা বললাম, যে আমাদের ইমেইলে যে স্প্যাম ফিল্টার থাকে, স্প্যাম ফাইল থাকে, তো ওইটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, দুইটা ওয়েতে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ,
আর একটা হচ্ছে মেশিন লার্নিং অ্যাপ্রোচ। ট্রেডিশনাল অ্যাপ্রোচ কি? ট্রেডিশনাল অ্যাপ্রোচ ধরেন আপনি ওকে কিছু ইন্ডিকেশন দিলেন যে ধরো যদি এই ধরনের ওয়ার্ড থাকে বা এই ধরনের যদি ইমেল আসে তাহলে তুমি ওটাকে স্প্যামের ভেতরে দিয়ে দিবা, মানে ভেরি মাচ স্পেসিফিক। অনেকটা রোবট বলবো না, আমি বলবো যে একদম হুবহু মিলে গেলে তখন সে সেটাকে স্প্যাম আকারে ধরে। আর মেশিন লার্নিং যেটা করে, ও কিন্তু কয়েকটা এক্সপেরিয়েন্সের ভিত্তিতে ও একটা ডিসিশন নেয় যে এটা আসলে স্প্যাম হবে কিনা, স্প্যাম অর হ্যাম। যেমন ধরেন অনেক সময় আমাদের যেটা হয় যে অনেক ইম্পর্টেন্ট একটা মেইল, যেটা হতে পারে আমাদের কোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার বিষয়, দেখা যায় যে স্প্যামের মধ্যে পড়ে রয়েছে, স্প্যামের মধ্যে ওটা রয়ে গেল। তো তখন যেটা হয়, আমি যখন জানবো না যে আমার এখন একটা মেল আসছে, তখন কিন্তু আমার ওই মেইলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, না জানার কারণে আমার একটা ক্ষতি হয়ে গেল। তো সেই রকম পরিস্থিতিতে যদি আমরা ট্রেডিশনাল প্রোগ্রামিং এর কথা চিন্তা করি, তাহলে যেটা হয় প্রতিনিয়ত আমার কোড করা লাগবে। কোড করে 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 প্রতিনিয়ত সারাদিনই কোড করা লাগবে বা সারা বছরই কোড করে যেতে হবে যে আজকে নতুন ধরনের একটা প্যাটার্নের স্প্যাম ফিল্টার, আই মিন স্প্যাম আসছে বা খারাপ ইমেল আসছে, তো তুমি এখন তোমাকে প্যাটার্নটা চেঞ্জ করে দিলাম। কারণ যারা হ্যাকার তারা যেটা করে সামান্য কিছু পরিবর্তন করে দেয় স্প্যামের ক্ষেত্রে। ট্রেডিশনাল অ্যাপ্রোচে গেলে সামান্য পরিবর্তন করলেই কিন্তু প্রোগ্রাম কিন্তু আর ধরতে পারে না ওইটার যেই ভিন্নতা, কিন্তু মেশিন কিন্তু ধরতে পারে। কারণ ও কি করে, ও যেটা দেখে যে সামান্য পরিবর্তন হয়েছে কিন্তু দেখা গেছে স্প্যামের খুব কাছাকাছি এটা মেলে, তখন ও এটা বোঝে যে হ্যাঁ, ওকে আমরা আসলে স্প্যামই বলবো, এটা ওকে একটা খারাপ মেল আকার তকমা মেশিন লার্নিং দেবে। তাহলে কি হচ্ছে, আমাদের কন্টিনিউয়াসলি আর হাজার হাজার কোড কিন্তু লেখা লাগলো না। তো যাই হোক, আমি ফর্মাল কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। যেমন ট্রেডিশনাল অ্যাপ্রোচের কথা যদি আমি বলি, মানে আমাদের গতানুগতিক আগের যে ধারা ছিল মেশিন লার্নিং এর আগে, সেটা কি ছিল? সেটা হচ্ছে you would analyze common patterns in spam, like specific words or phrase, and write detection algorithm for each pattern. মানে যেটা আমি বললাম যে প্রোগ্রামিং করে আমরা অ্যালগোরিদমের মাধ্যমে প্রোগ্রামিং করে স্পেসিফিক কিছু ওয়ার্ড বা ফ্রেজ, হ্যাঁ, বা কিছু ধরেন প্যাটার্ন লেখার স্টাইল, সেগুলোকে আমরা কি করি, মেলানোর চেষ্টা করি। মিলায়ে ওইটাকে আমরা আইডেন্টিফাই করি যে মেইলটা আসলে খারাপ মেইল না ভালো মেইল, তাই না? এই কিন্তু দেখা গেছে যে আমার যদি স্পেসিফিক ওয়ার্ডস বা ফ্রেজের ভিন্নতা চলে আসে, আমি যেগুলো দিছি তার বাইরে যদি আসে, তখন কিন্তু ও আর রিকগনাইজ করতে পারবে না। তার মানে তখন আমার আবার আঙ্গুল দিয়ে প্রোগ্রাম লিখে এটা মেনশন করতে হবে যে এই যে নতুন ওয়ার্ড আসছে এটাও কিন্তু আমার স্প্যাম বা খারাপ মেলের মধ্যে যেতে হবে। আচ্ছা, your program would flag emails as spam if it detects a certain number of such pattern. আচ্ছা, এটা যেটা বললাম আর কি, যে একটা নির্দিষ্ট স্টাইলে আসলেই ও ধরতে পারবে, এর বাইরে একটু পরিবর্তন হলে ও আর ধরতে পারবে না। This approach result in a long list of complex tool difficult to maintain and update. মানে যেটা বললাম যে এটা আসলে মেনটেন করা খুবই টাফ, কারণ প্রতিনিয়ত বদমাশ যারা আছে ওরা কন্টিনিউয়াসলি আপনাকে মেইলে পরিবর্তন এনে দিবে বা কন্টিনিউয়াসলি মেইল পরিবর্তিত হয়ে আসবে। সেই জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে এবং আপনার রুলস রেগুলেশন বা প্রোগ্রামিং বা মেইনটেনেন্সের বিষয়টা খেয়াল রাখতে হবে। এতে করে আসলে আপনি বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স গিগাবাইটের যে ইনফরমেশন, এটাকে আসলে ডিটেক্ট করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। সেইখানে যেটা হচ্ছে, আমাদের মেশিন লার্নিং যে অ্যাপ্রোচটা সেটা চলে আসতেছে। মানে মেশিন লার্নিং সে নিজের মতো করে এই ডিসিশনের কাজটা করতে পারতেছে এবং সময়ের সাথে সাথে সে নিজেকে আপডেট করতে পারতেছে। অনেক কিছু মাথার উপর দিয়ে যেতে পারে। আপাতত আমি বলবো যে আপনারা শুনে যান, সামনে যখন আরো ডিটেইলে আমি আলোচনা করব তখন ইনশাআল্লাহ বিষয়গুলো বুঝতে পারবেন। যেহেতু আমরা ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করতেছি, তো এটা অনেক কিছুই আসলে একটা আইডিয়ার মতো থাকবে, বাট খুব ডিটেইলে আমরা যাব না। তো ট্রেডিশনাল অ্যাপ্রোচটা যেটা আমরা বললাম, সেটা আসলে কিভাবে কাজ করে দেখেন। প্রথমে আমরা একটা প্রবলেমকে স্টাডি করলাম, হ্যাঁ, যে এই সমস্যা। তারপরে আমরা একটা নিয়ম বানালাম যে হ্যাঁ, এখানে যদি এরকম গালিগালাজ থাকে, এই ধরনের ব্যাড কমেন্ট থাকে, তাহলে আমরা এই রুল লিখে দিলাম এবং এটাকে ইভালুয়েট করে
লঞ্চ করে দিলাম। মানে আমি আমার ট্রেডিশনাল অ্যাপ্রোচের কথা বলতেছি। তো এই রুলের মধ্যে পড়বে যেই আপনার ইমেলগুলো এবং এর সাথে মেলানো হবে, রুলের সাথে মেলানো হবে এবং ইভালুয়েট করে আউটপুট দেওয়া হবে স্প্যাম নাকি হ্যাম, মানে ভালো ইমেল নাকি খারাপ ইমেল, এই হলো বিষয়। এভাবে হচ্ছে ট্র্যাডিশনাল মানে পুরোনো যে মানদণ্ডের আমলের সিস্টেম যেভাবে কাজ করতো, এইটা গেল। এবার মেশিন লার্নিং অ্যাপ্রোচটা আসলে কি, মেশিন লার্নিং কিভাবে কাজ করে? ইনস্টেড অফ ম্যানুয়ালি রাইটিং রুলস, দ্য প্রোগ্রাম লার্নস ফ্রম এক্সাম্পল অফ স্প্যাম অ্যান্ড নন স্প্যাম ইমেলস। দেখেন, মেশিন লার্নিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে উল্টো হচ্ছে, ম্যানুয়ালি কিন্তু আমার কোনো রুলস বা প্রোগ্রাম অ্যালগোরিদম তৈরি করা লাগতেছে না। ও কি করতেছে, বিভিন্ন রকম স্প্যাম এক্সাম্পল, মানে আমি ধরেন কিছু ওকে মানে ইমেল দিয়ে দিলাম, খারাপ ইমেল ভালো ইমেল, ওকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করাইলাম যে হ্যাঁ এই টাইপের ইমেলগুলো কিন্তু খারাপ ইমেল, আর এই টাইপের ইমেলগুলো কিন্তু আমার জন্য ভালো। তো ও এটার উপর একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এবং পরবর্তীতে যখন ইমেল আসে ও মিলায় দেখে যে এই ইমেলটা কার দিকে বেশি যাচ্ছে, স্প্যামের দিকে না হ্যামের দিকে, মানে ভালোর দিকে না খারাপ দিকে। তো যেটার দিকে বেশি যাচ্ছে পসিবিলিটি, সেইটাকে ও আসলে ডিটেক্ট করে একটা রেজাল্ট দেয় যে হ্যাঁ এটা একটা spam email or ham email. আচ্ছা, it automatically identifies which words or phrase are good predictors or spam, যেটা বললাম যে হ্যাঁ এটাই ও অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে। এখন অটোমেটিক্যালি কিভাবে করে সেইটাই হচ্ছে আমাদের পুরো মেশিন লার্নিং কোর্সের মূল কোয়েশ্চেন। তো আমরা যখন ডিপে যাব ইনশাআল্লাহ ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হচ্ছে মেশিন লার্নিং এর একটা সুবিধা হচ্ছে দিস অ্যাপ্রোচেস রেজাল্টস ইন আ শর্টার মোর মেইনটেনেবল প্রোগ্রাম দ্যাটস লাইকলি মোর অ্যাকুরেট। আচ্ছা, তো এইটা আমাদের যে ট্রেডিশনাল ওয়েতে যে সমস্যাটা তৈরি করতো, মেইনটেনেবল কস্ট বা অনেক ডিস্ক স্পেস বা অনেক কমপ্লেক্সিটি যেটা ওইটা, এবং অ্যাকুরেসির যেই অভাব ইন কেস অফ ফাইন্ডিং দ্য রেজাল্ট, সেই বিষয়গুলো কিন্তু আমার প্রবলেমটা সলভ করে দিচ্ছে মেশিন লার্নিং। আচ্ছা, এখন মেশিন লার্নিং অ্যাপ্রোচটা দেখি। দেখেন, প্রথমে আমরা প্রবলেমটা স্টাডি করলাম যে হ্যাঁ আমাদের স্প্যামের প্রবলেম বা হ্যামের প্রবলেম, ভালো ইমেল বা খারাপ ইমেলের ইস্যু। তো এখন আমি ওকে অনেকগুলো ডেটা দিলাম, ভালো ইমেল খারাপ ইমেলের একটা এক্সাম্পলে অনেকগুলো ডেটা দিলাম এবং সেই ডেটা ও এক্সপেরিয়েন্স করলো এবং সে তার একটা মডেল তৈরি করলো। এই মডেলের মধ্যে ট্রেনিং আকারে একটা প্যাটার্ন আকারে সে সাজালো। হ্যাঁ, যেমন ধরেন এই দুটো স্প্যাম আর এই দুটো হ্যাম, এইভাবে আর কি। তো নতুন যখন ডেটা আসবে, আসার পরে দেখবে, মিলায় দেখবে যে এইটার দিকে যাচ্ছে না এটার দিকে যাচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তো সেইভাবে সে আইডেন্টিফাই করবে, তারপরে এটা ইভ্যালুয়েট করার পরে লঞ্চ করবে। তো আবার নতুন ডেটা আসবে, আবার ট্রেনিং হবে, আবার ইভ্যালুয়েট হবে, আবার লঞ্চ হবে। ইভ্যালুয়েটটা কি, এখানে ইভ্যালুয়েট এটাই যে আমার এই মডেলটা কতটুকু ভালো কাজ করতেছে, ওর যে রেজাল্টটা দিচ্ছে সেটা আসলে সঠিক রেজাল্ট হচ্ছে কিনা, এটা একটা ইভ্যালুয়েশন করতে হয়। কারণ এমন ট্রেনিং, এমন দেখা গেছে আমি এমন কিছু ভুলভাল ডেটা দিলাম, সঠিক অ্যাকুরেট ডেটা দিতে পারলাম না অনেক সময়, তখন দেখা গেল ওর ট্রেনিং এর ওর এক্সপিরিয়েন্সটা খারাপ হলো। ঠিক আছে, তখন দেখা গেল যে ও সঠিক আনসার দিচ্ছে না, তাহলে তো আমার সমস্যা। কারণ ভালো ইমেলকে যদি ও খারাপ ইমেল আকারে রেখে দেয় তখন তো আমার ক্ষতি হবে, আবার খারাপ ইমেলকে যদি ভালো আকারে আমাকে পাঠায় তাহলেও তো ক্ষতি, তাই না? এই আমি জাস্ট একটা ইমেলে যে বিষয়টা সেটাকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এখন আসেন অ্যাডভান্টেজেস অফ মেশিন লার্নিং। কিছুটা বলেছি, তারপরেও একটা অর্গানাইজ বলার চেষ্টা করব। It deep it it adapts automatically to new spam patterns, reducing the need for manual update. যেটা একটু আগে বললাম যে ম্যানুয়াল ভাবে কোনো কিছু লেখালেখির প্রয়োজন হয় না, ও অটোমেটিক্যালি ওর ক্যাপাবিলিটি বাড়ায় নেয়। হ্যাঁ, যদি নতুন কোনো বিষয় আসে ও অটোমেটিক্যালি বুঝে যায়। আচ্ছা, এখানে আমি আমার মনে হয় সবই আমি বলে ফেলেছি, আপনারা যদি একটু পড়ে দেখতে চান পড়তে পারেন, এখানে আর কিছু বলার মতো নেই, উপরে আমি বলে ফেলছি। আচ্ছা, এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, মানে মেশিন লার্নিং এর যে প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে, সেই বিষয়গুলো একটু এক্সাম্পল আকারে যদি দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এর মধ্যে একটা আছে সর্টিং প্রোডাক্টস অন আ প্রোডাকশন লাইন। Machines
can analyze images of products and sort them automatically. This task, called image classification, is usually done using technique like convolutional neural network CNN. আচ্ছা, এইটা আসলে কি, মানে সর্টিং প্রোডাক্টস অন আ প্রোডাকশন লাইন, মানে আলাদা করা, তাই না? যেমন ধরেন আমার অনেকগুলো ফল যাচ্ছে, মানে আমি একটা জায়গাতে অনেকগুলো ফলের আমি জুস বানাবো। তা আমি একটা জুস বানাবো কাঁচা আমের, একটা জুস বানাবো পাকা আমের, ঠিক আছে? তো এখন আমার একটা মেশিন দরকার যে আইডেন্টিফাই করবে কোনটা পাকা আম এবং কোনটা কাঁচা আম। তো সেই ক্ষেত্রে ও আমাকে মেশিনকে নির্দেশ দিবে, হ্যাঁ ওই যে আমটা যাচ্ছে ওটাকে ধরে রাখো, ও হচ্ছে পাকা আম, ওই যে আমটা যাচ্ছে ও হচ্ছে কাঁচা আম। কাঁচা আমটা মেশিন কি করবে, কাঁচা সেকশনে রাখবে, ঠিক আছে? তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? ইমেজকে দেখে অ্যানালাইসিস করে মেশিন আন্ডারস্ট্যান্ড করে, মেশিন বুঝতে পারে যে হ্যাঁ এই গুণ থাকলে, এই ডাইমেনশনালিটি থাকলে, এই ম্যাট্রিক্স থাকলে বা এই ইনফরমেশন থাকলে আমি এটাকে এটা বলবো, মানে পাকা বলবো, আর একটাকে আমি কাঁচা বলবো। তো এরকম হয়। আবার যেমন ধরেন গাছে অনেক রকমের ফল থাকে, আমি যদি বলি হ্যাঁ মেশিন তুমি শুধুমাত্র আমার পাকা ফলগুলো পেড়ে আনো, তখন ও ছবি মানে ইমেজের মাধ্যমে, লাইভ ক্যামেরার মাধ্যমে, ইমেজের মাধ্যমে ও আইডেন্টিফাই করবে কোনটা পাকা, সেটা আইডেন্টিফাই করে সে সেটা ছিঁড়ে নিয়ে আসবে। শুধু যে পাকা তা না, যদি কোনো পাতায় পোকা লাগে, কোন মানে আমার কথা হলো আমি যেটা চাবো ও সেই জিনিসটা ছবি দেখে আইডেন্টিফাই করে আমার ইনফরমেশন আমাকে পাঠাবে, অথবা সে নিজেই একটা অ্যাকশন নিয়ে আমার সলিউশনটা দেবে। আচ্ছা, এবার আসেন ধরেন আমরা মেশিন লার্নিং কিন্তু ফাইন্ডিং টিউমার্স ইন ব্রেন স্ক্যানসে ব্যবহার করি। কিরকম? ইন মেডিকেল ইমেজিং, আইডেন্টিফাইং টিউমার্স রিকোয়ার্স precise classification of each pixel in an image. Precise classification বলতে সে খুবই সূক্ষ্ম ক্লাসিফিকেশন দরকার হয়। দিস ইজ অ্যাচিভড থ্রু সিমেন্টিক ইমেজ সেগমেন্টেশন। কিভাবে আমরা পাই? সিমেন্টিক। তো এটা কিরকম? যেমন ধরেন আমরা যখন অনেক বেশি মাত্রার সূক্ষ্ম পরিবর্তন নিয়ে কাজ করি তখন এটার ব্যবহার হয়। যেমন ধরেন একটা মানুষের ব্রেইনের যদি আমি একটা স্ক্যান করি, তো আমার দেখা যাবে যে অ্যাফেক্টেড তার ব্রেইনের যে ইমেজ এবং যার ক্যান্সার নাই বা টিউমার নাই তারটাও দেখা যাচ্ছে সেম মনে হচ্ছে, মানে আমরা যদি চোখে দেখি। কিন্তু ইমেজের মাধ্যমে, সিমেন্টিক ইমেজ সেগমেন্টেশনের মাধ্যমে আমরা সূক্ষ্ম পিক্সেলের যে পরিবর্তনটা সেটা কিন্তু আমরা এনশিওর করতে পারি। ওই পরিবর্তনের মাধ্যমে আমরা ধরতে পারি যে ব্রেনে কোনো টিউমার বাসা বেঁধেছে কিনা। খুবই একটা জরুরি ব্যাপার ইন কেস অফ হেলথ সেক্টর আমি বলবো। তারপর আসেন ক্লাসিফাইং নিউজ আর্টিকেলস। আচ্ছা, যেমন ধরেন আমাদের তো এখন ফুল অফ ডেটাস, তাই না, ইন দ্য ওয়ার্ল্ড। এখন এর মধ্যে থেকে নিউজকে কিভাবে আমরা আলাদা করতে পারি, ক্যাটাগরির মধ্যে আনতে পারি, যে এটা এই ধরনের নিউজ, এটা ওই ধরনের, মানে এটা খেলার নিউজ বা ওইটা দেখা গেছে যে মানে পলিটিক্যাল বা কোনোটা দেখা গেছে যে বিজনেস রিলেটেড, এই বিষয়গুলো। তো এটা কিভাবে কি করে? To automatically categorize news article, we turn to neural language processing, NLP, আর একটা টেকনিক লাইক টেক্সট ক্লাসিফিকেশন। কিরকম? আপনার এটাও মেশিন লার্নিং এর একটা টেকনিক, এবং রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস RNN and CNN are common tools, but transformers are even more effective. কিছু টেকনিকের কথা আমরা বলতেছি, NLP, RNN, CNN, এগুলো কিন্তু টেকনিক। এখানে আরেকটা বিষয় ট্রান্সফরমার্স আছে, which is more effective for classifying news articles, তাই না? এগুলো কি আপাতত না বুঝলেও চলবে, সামনে যখন আমরা এগুলো নিয়ে কাজ করব তখন এই বিষয়গুলো ডিটেইল বলবো। আপাতত
এই সংক্ষিপ্ত রূপগুলো এবং এগুলোর এক্সপ্লেনেশনগুলো একটু দেখতে পারেন, মানে এটার মূল মানে কমপ্লিট এটার মিনিংটা কি এটা দেখতে পারেন। সহজ কথা হচ্ছে এই টেকনিকের মাধ্যমে আমরা বিভিন্ন রকম নিউজ আর্টিকেলকে ক্লাসিফাই করতে পারি, মানে ইনফরমেশন টেক্সট বেসড যেগুলো সেগুলোকে আমরা ক্লাসিফাই করতে পারি। আচ্ছা, মানে ক্যাটাগরির মধ্যে নিতে পারি। আচ্ছা, যেমন ধরেন আরেকটা সিমিলার কেস যেরকম আইডেন্টিফাইং অফেন্সিভ কমেন্টস, যেমন ইউটিউবে ফেসবুকে আমরা অনেক সময় দেখবেন অটোমেটিক্যালি অনেক কমেন্টস ডিলেট হয়ে যায়। ডিলেট কিভাবে হয়? ক্লাসিফাই করা হয় যে এই ধরনের কথাবার্তা থাকলে, এই ধরনের মেসেজ থাকলে, উল্টাপাল্টা পলিটিক্যাল কথা থাকলে এগুলোকে আমরা রিমুভ করব, এই চ্যানেলকে আমরা রিমুভ করব, বা ওই পোস্টটাকে আমরা রিমুভ করব। এই জিনিসগুলো সাধারণত এনএলপি এই টেকনিকের মাধ্যমে করা হয়। আচ্ছা, সামারাইজিং লেন্দি ডকুমেন্টস, আমরা দেখবেন চ্যাট জিপিটিতে যেটা করি অনেক সময় বিশাল একটা লেখা লিখে যদি ওটাকে সামারাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা সামারাইজেশন পেয়ে যাই। তো ওইটাও এই আপনার টেক্সট সামারাইজেশন, আ ব্রাঞ্চ অফ এনএলপি condenses long text into shorter version using various NLP technique। মানে এখানে যেটা হয় বিশাল একটা বক্তব্যকে একটা অর্গানাইজ ভাবে এনে ছোট করে সামারাইজ করা হয়, মূল কথাটা বের করে আনা হয়। এটাও কিন্তু আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে পাচ্ছি, হ্যাঁ, এবং টেকনিক হিসেবে এনএলপি ব্যবহার হচ্ছে। ক্রিয়েটিং চ্যাটবটস অর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, দেখেন চ্যাটবট আমরা কিন্তু অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখা যায় বামে বা ডানে কেউ কথা বলে আমাদের সাথে, কোয়েশ্চেনগুলো আনসার দেয়, মনে হয় যে কেউ আমাদের সাথে রিয়েলি কথা বলতেছে। আসলে এমন না। যেটা দেখা যায় যে আপনি যদি কন্টিনিউয়াসলি কাস্টমার কেয়ার সার্ভিস দিতে চান এবং অনেকগুলো এমপ্লয়ি রাখেন, তাদের স্যালারি দেওয়া ইজ কোয়াইট টাফ, আর 24 আওয়ার্স মানে এটা মেনটেন করা ইজ কোয়াইট টাফ। তো যেটা হয়, একজন কাস্টমার আশা করবে আমি সাথে সাথে আনসার পাবো, ওয়েট করব না, এখনকার যে পরিস্থিতি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে যদি আমি ইন কেস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি, চ্যাটবট মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনোভেশন, যেখানে আমরা ব্যবহার করি এনএলপি, এনএলইউ, যেমন আন্ডারস্ট্যান্ডিং নিউরাল ল্যাঙ্গুয়েজ, এরকম কিছু টেকনিক আমরা ব্যবহার করি, এবং যার মাধ্যমে আপনি কোনো কোয়েশ্চেন করলে সেটা আনসার আমরা পাচ্ছি, আমরা যেরকম চ্যাট জিপিটি যেরকম এরকম। এটাও কিন্তু একটা মেশিন লার্নিং এর ব্যবহার। আচ্ছা, রেভিনিউ ফরকাস্টিং, এটা কি? এটা হলো পুরনো আমার যে এক্সপেরিয়েন্স, সেটা আদলে আমি একটা প্রেডিকশন করব ইন ফিউচারে আমার আসলে কি ধরনের রেভিনিউ আসতে পারে, লাভ হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আর কি। তো প্রেডিক্টিং ফিউচার রেভিনিউ বেসড অন পাস্ট পারফরমেন্স ম্যাট্রিক্স ফলস আন্ডার রিগ্রেশন টাস্ক। তো এই ধরনের কাজ আমরা রিগ্রেশনের মাধ্যমে করি। মডেলস লাইক লিনিয়ার রিগ্রেশন, সাপোর্ট ভেক্টর মেশিনস অর নিউরাল নেটওয়ার্কস ক্যান বি ইউজড। মানে কি কি টেকনিক আমরা, কি কি মডেলস এখানে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা বলতেছে। এইগুলো খায় না মাথায় দেয়, এগুলো আমরা পরবর্তীতে যখন ডিটেলে কাজ করবো তখন বুঝবো। আপাতত এইগুলো একটু দেখে যাই, একটু মাথায় থাকলেই হলো, না থাকলেও সমস্যা নাই, যখন করব তখন বুঝবো ইনশাআল্লাহ। আচ্ছা, ভয়েস রিকগনিশন, এটা কি জিনিস? এটা হচ্ছে যে আপনি কথা বলবেন, সে আপনাকে চিনবে, আপনাকে চেনার পর আপনি যে অর্ডারটা করবেন সেইটা ও আপনাকে এক্সিকিউশন করে দেবে। তো তার জন্য আরএনএন, সিএনএন, ট্রান্সফরমার্স এগুলো ব্যবহার করা হয়। সংক্ষেপে ডিটেক্টিং ক্রেডিট কার্ড ফ্রড ডিটেকশন হয়। যেমন ধরেন কেউ যদি আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে, অথবা আপনার ক্রেডিট কার্ড নাই বাট ফ্রড কেউ যদি থাকে, চেষ্টা করে আপনার আর্থিক ক্ষতি করার, সেই ক্ষেত্রে মেশিন লার্নিং এই জিনিসগুলো ডিটেক্ট করার সুবিধা আমাদেরকে দেয়। অ্যানোমেলি ডিটেকশন মানে ভিন্নতা, মানে স্বাভাবিক অ্যাক্টিভিটির বাহিরে যদি কোনো কিছু হয়। অ্যানোমেলি ডিটেকশন মেথড সাচ অ্যাজ আইসোলেশন ফরেস্ট or auto encoders help identify unusual patterns indicating fraud। কিরকম? যেমন ধরেন আমি বলি, আপনি বাংলাদেশ থেকে অনেক কিছু কেনাকাটা করতেন, হঠাৎ করে দেখা গেল, হঠাৎ করে 1 সেকেন্ডের মধ্যেই দেখা গেল যে রাশিয়া থেকে কেউ আপনার এই ক্রেডিট কার্ড ব্যবহার করে কিছু কিনতে চাচ্ছেন। তার মানে কিন্তু আপনার যদি সেই প্রোটেকশন থাকে,
ও কিন্তু ডিটেক্ট করে ফেললো যে না 1 সেকেন্ডে কারোর এই বা 1 মিনিটের মধ্যে কারোর বাংলাদেশ থেকে রাশিয়া চলে যাওয়া সম্ভব না। সুতরাং সে ডিটেক্ট করলো এবং সেটাকে বন্ধ করে দিল প্রসিডিওরটাকে। হ্যাঁ, এই আচ্ছা, ক্লায়েন্ট সেগমেন্টেশন ফর মার্কেটিং, ক্লাস্টারিং টেকনিক্স লাইক কে মিনস or DBSCAN groups client based on purchasing behavior allowing tailored marketing strategy. খুব বড় বড় ইংরেজি আর কি। যাই হোক, এটার কথা হচ্ছে যে সহজ বিষয়, মানে কাস্টমাররা কেনাকাটা করে, তাদেরকে একটা সেগমেন্টেশনের মধ্যে আমরা আনবো যে কোন কাস্টমার কোন ধরনের বিষয় কিনে থাকে, কোন টাইপের বিষয় কিনে থাকে, কোন বয়সে, এটাকে আমরা আলাদা করতে পারি। আলাদা করতে পারলে কি লাভ? ডিসিশন নিতে সুবিধা হয় যে কি পরিমাণে কিনতেছে, আমার বাজারটা কত বড়, একটা বয়সের রেঞ্জ পাওয়া যায়, সেই অনুপাতে প্রোডাকশন লাইনে তখন দেখা গেছে আমাদের ডিসিশন নিতে সুবিধা হয়। বিজনেস ক্যাটাগরিতে এটা মূলত কাজ করে। ডেটা ভিজুয়ালাইজেশন কি? অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আমরা যখন নিয়ে কাজ করব সেটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যায়, সেটাকে অর্গানাইজ ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি বাই ইউজিং মেশিন লার্নিং। যেমন ধরেন, রিপ্রেজেন্টিং কমপ্লেক্স ডেটা ইন আন্ডারস্ট্যান্ডেবল ডায়াগ্রাম অফেন requires dimensionality reduction technique into visualize high dimensional data effectively. এখানে ডাইমেনশনালিটি রিডাকশন একটা বিষয় চলে আসলো লিনিয়ার অ্যালজেব্রার। এটা হচ্ছে সহজ কথা বলি, বড় জিনিসকে ছোট করব বাট ওর কোয়ালিটি ঠিক থাকবে। যেমন ধরেন অনেক বড় একটা কোরআনটাকে যদি অনেক ছোট আকারে করা হয় আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি দেখতে যাই, দেখা যাবে যে হ্যাঁ পুরো লেখাগুলোই দেখা যাচ্ছে, কিন্তু কথা হলো যে ও কিন্তু ছোট করা হলো, কোরআনটাকে সাইজে আমরা ছোট করলাম। হ্যাঁ, এরকম ছোট ছোট কোরআন আমরা অনেক সময় দেখেছি আপনার বিভিন্ন এলাকাতে। তো ওইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বা যখন একটা বইয়ের কথা চিন্তা করতে পারেন, একটা বড় বই, সেটাকে যখন আমরা ছোট ফর্মে আনবো, অনেক ছোট ফর্মে আনবো, তখন ডাইমেনশনালি রিডাকশন হলো, এটার সাইজটা ছোট হলো বাট ইনফরমেশন কিন্তু ঠিক থাকলো। ঠিক আছে। এই প্রোডাক্ট রিকমেন্ডেশনটা কি? যেমন ধরেন আপনি হঠাৎ করে কলা কিনলেন একটা ই কমার্স ওয়েবসাইট থেকে, আপনাকে এখন দেখা গেল যে কলার পাশাপাশি কমলা লেবুরও রিকমেন্ডেশন দিচ্ছে। আপনি মুড়ি কিনলেন, দেখা গেল পাশাপাশি আপনাকে দিল, চানাচুর দিল, হ্যাঁ, যে এটাও খেতে পারেন, এটাও কিনতে পারেন। আর এটা তো ধরেন অনলাইন বেসড গেল প্রোডাক্ট রিকমেন্ডেশন। যেটা অনেক সময় আমরা কিন্তু সুপার শপে ওইটা করতে পারি যে কোন প্রোডাক্টের পরে কোন প্রোডাক্টটা রিকমেন্ড করা যায়, পাশে রাখা যায়। যেমন মুড়ির পাশে কিন্তু চানাচুর রাখা যায়। তারপরে যেমন ধরেন আমরা নুডলসের পাশে সস রাখতে পারি। এগুলো কিন্তু আপনার এই রিকমেন্ডেশনগুলো আসে কীরকম, যে মানুষ কোনটার পরে কোনটা খেয়ে থাকে এটার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে। এতে করে দেখা যায় যে একটা মানুষ একটা জিনিস কিনতে আসছে কিন্তু 10টা জিনিস কিনে নিয়ে গেল তার এই প্রোডাক্ট রিকমেন্ডেশনের কারণে। আপনি একটা জিনিস কিনলেন, আপনি আইফোন কিনলেন, দেখা গেল আইফোনের পাশাপাশি পরবর্তীতে আপনাকে আইপ্যাড অথবা আপনার অ্যাপেলের বিভিন্ন গ্যাজেট আপনাকে শোকেস করতেছে। তখন দেখা গেল আপনি ওইটা দেখে আপনি পুলকিত হলেন এবং কিনলেন, তাই না? এটা বিজনেসের জন্য এটা খুবই ভালো কাজ করে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে কথাবার্তা বলি বা যা সার্চ করি সেই রিলেটেড বিষয়গুলো আমাদের সামনে আসে অ্যাজ আ প্রোডাক্ট রিকমেন্ডেশনস। আচ্ছা, ইন্টেলিজেন্ট গেম বটস, এটা আর কি বলবো, এটা গেমসের জন্য, মানে ওই চ্যাটবটের মতোই। তো মানে একটু রিয়েলিস্টিক ব্যাপার-স্যাপার। রেইনফোর্সমেন্ট লার্নিং ট্রেনিং, এখানে যেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট লার্নিং ট্রেইনস গেম bots to make decisions that maximize rewards over time within a gaming environment. The famous AlphaGo program was built using reinforcement learning. Reinforcement learning টা কি জিনিস? এটা একটা ভিন্ন জাতীয় বেস্ট। এটা ও আসলে অভিজ্ঞতার সাথে সাথে ও আসলে ডিসিশন, মানে ওর এক্সপেরিয়েন্স বাড়াইতে থাকে এবং ওর ডিসিশন নিতে থাকে, কারণ যতদিন যায় তত মানে ডেভেলপ করতে থাকে। এটাকে বলা হয় রেইনফোর্সমেন্ট লার্নিং। যাই হোক, গেল একটা মোটামুটি আমরা আইডিয়া পেলাম
This example demonstrates the wide range of tasks machine learning can handle and the diverse আচ্ছা whatever আচ্ছা এখন টাইপ অফ মেশিন লার্নিং সিস্টেম আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাকলেই হবে সামনের ইন্ট্রোডাকশন পার্টের আমরা টাইপস অফ মেশিন লার্নিং শিখব কয়েক ধরনের টাইপ আছে এগুলো দ্বিতীয় ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আজকের মতো এই পর্যন্তই থাকুক আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ